হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের তোমরা যার যার WBSU ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল কাব্যের সাধারণ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু আলোচনা করব। এর আগের দিন ক্লাসে মঙ্গল কাব্যের সংজ্ঞা, উদ্ভব, বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। বৈশিষ্ট্যের জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু দ্বিতীয় ক্লাস এই বৈশিষ্ট্য নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, ঠিক আছে? তো ভিডিওটি তোমরা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টার কোর্স ফি কি রাখা হয়েছে সেটাও বলে দিচ্ছি। দেখো, যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 1199। তার সঙ্গে যারা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। তার সঙ্গে আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, কি কি সুবিধা তোমরা পাচ্ছ? এখানে পাচ্ছ লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাচ্ছ 100% কমন সেন্স। এতগুলো সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছে তোমরা একসাথে। এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে মঙ্গল কাব্য যে রয়েছে তার কিছু বৈশিষ্ট্য যে রয়েছে, সাধারণ কিছু বৈশিষ্ট্য নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে ক্লাস আমি আলোচনা করব। দেখো, সবার প্রথম বৈশিষ্ট্যতে প্রথমে চলে যায়। কি বলছে? মঙ্গল কাব্যের গঠনগত বৈশিষ্ট্য ছাড়া মঙ্গল কাব্যের কিছু সাধারণ বৈশিষ্ট্য বর্তমান রয়েছে। সেগুলি হচ্ছে, প্রথমে বলছে যে 12 মাসা বা 12 মাসি, এখানে 12 মাসা হবে, ঠিক আছে? একটু স্পেলিংটা ঠিক করে নেবে। 12 মাসা বা 12 মাসি বলতে পারি। মঙ্গল কাব্যের মধ্যে আমরা দেখবো 12 মাসা বা 12 মাসি কিন্তু বর্তমান থাকবেই। এটা হচ্ছে মঙ্গল কাব্যের প্রথম বৈশিষ্ট্য। এখানে বলছে নায়িকার 12 মাসের যে দুঃখের ইতিবৃত্ত বর্ণনা এই পর্যায়ে স্থান পায়। নায়িকার 12 মাসের বর্ণনা মঙ্গল কাব্য তথা মধ্যযুগের কাব্যের অন্যতম বৈশিষ্ট্য। 12 মাসের উৎস বাংলার প্রাচীন পালা গঠন, লোকগীত, যেমন ফুল্লরার 12 মাসা, পদ্মাবতীর 12 মাসা। এর মধ্যে আমরা দেখবো মানে নায়িকা যে রয়েছে তার যে 12 মাসের জীবন বৃত্তান্ত, মানে 365 দিন, গোটা 12 মাস, এক বছরের যে জীবনের কাহিনী, সেগুলো কিন্তু তুলে ধরা হয় এই 12 মাসের মধ্যে, ঠিক আছে? দেখো, দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলেছে? নারীগণের প্রতিনিন্দা। এর আগের দিন ক্লাসে আমি বলেছি, শেষের দিকে বলেছিলাম বৈশিষ্ট্যতে নারীগণের প্রতিনিন্দা কিন্তু বর্তমান থাকবে এই মঙ্গল কাব্যের মধ্যে। তাই বলছে মঙ্গল কাব্যের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নারীগণের প্রতিনিন্দার বর্ণনা। মূলত বিবাহ সভায় কাব্যের নায়কের সঙ্গে তুলনা প্রসঙ্গে নারীগণের নিজ নিজ পতির রূপ, তার সঙ্গে গুণহীনতার বর্ণনা দেওয়া হয়েছে। মানে যে নিজস্ব পতি থাকে নায়িকার, সেই পতির যে নিন্দা করা হয় আমরা দেখবো, সেটা কিন্তু প্রত্যেকটা মঙ্গল কাব্যের মধ্যে বর্তমান থাকবে। তৃতীয় বৈশিষ্ট্য কি থাকবে মঙ্গল কাব্যে? বন্ধন প্রণালী। এখানে আমরা দেখবো মঙ্গল কাব্যের একটি বাস্তবনিষ্ঠ দিক হচ্ছে রন্ধন প্রণালী। সরি, এখানে না রন্ধন প্রণালী হবে, তোমরা একটু স্পেলিংটা ঠিক করে নেবে। রন্ধন প্রণালী মানে রান্নার যে সমস্ত বিষয়, সেগুলো কিন্তু বর্তমান থাকবে মঙ্গল কাব্যের মধ্যে। যেমন দেখো বলছে, যার মধ্যে ভোজন বিলাসী বাঙালি চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য আমাদের কাছে প্রতিভাত হয়। মানে আমরা দেখেছি বাঙালি সমাজ হচ্ছে ভোজন বিলাসী, সেখানে বিভিন্ন ধরনের রান্না, খাওয়া দাওয়া, সেই সমস্ত বিষয় কিন্তু এখানে বর্ণনা থাকবে এই মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যের মধ্যে। কি বলছে? 4 নাম্বার, চৌতিসা। এখানে আমরা দেখবো বিপন্ন নায়ক নায়িকার দ্বারা দেবীর চৌতিসা স্তর বর্ণনা মঙ্গল কাব্যের অন্যতম একটা বৈশিষ্ট্য। এখানে মূলত বাংলার ব্যঞ্জন বর্ণমালায় ক থেকে শুরু করে হ পর্যন্ত 34টি বর্ণে প্রত্যেক বর্ণকে আশ্রয় করে দেবীর উদ্দেশ্যে নায়ক স্তব করেন। মানে আমরা দেখবো ক থেকে শুরু করে বর্ণ যে রয়েছে, সেখানে যে ব্যঞ্জন বর্ণ যে রয়েছে, সেখানে ক থেকে শুরু করে হ অব্দি দেখবো আমরা। মানে সেই প্রত্যেকটা লাইন, মানে ওই অক্ষর ধরে কিন্তু এক একটা স্তব এখানে বর্ণনা করে থাকে। এটা একটা চৌতিসা বলা হয়। এই চৌতিসার কিন্তু আমরা উদাহরণ পাবো মঙ্গল কাব্যের মধ্যে, ঠিক আছে? তারপর দেখো কি বলছে, 5 নম্বর বৈশিষ্ট্যতে বলছে যে নারী সতীত্ব পরীক্ষা। প্রত্যেকটার মধ্যে আমরা দেখবো ফুল্লরার যে আর কি 12 মাসা রয়েছে, সেখানেও দেখবো আমরা নারীর যে আর কি সতীত্ব রয়েছে, সেই সতীত্বের পরিচয় কিন্তু আমরা দেখবো এখানে। তাই বলছে নারী সতীত্ব পরীক্ষার মঙ্গল কাব্যে দেখা যায়, তবে রামায়ণের সীতার মতো নয়। তার সঙ্গে আমরা এরকম বলতে পারি, রামায়ণ যে রয়েছে সেখানে সীতাকে যেরকম আমরা দেখেছি তার সতীত্বের পরীক্ষা দিতে হয়েছে, সেরকম কিন্তু নয়, তাদেরটা একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। আর কি বলছে? এ
প্রকরণ মঙ্গল কাব্যের ধারা একদম নিজস্ব, মানে নিজস্ব ধারায় কিন্তু হয়ে থাকে। তারপর দেখো লাস্ট বলেছে 6 নম্বর বৈশিষ্ট্যতে নায়ক নায়িকা স্বর্গারোহণ। তো আমরা দেখবো এখানে প্রত্যেকটা নায়ক নায়িকা যে রয়েছে মঙ্গল কাব্যের মধ্যে, তারা শেষে কি হয়, তারা মানে অভিশাপগ্রস্ত হয়, তারপরে দেবদেবীর পূজা করে, তারপর সেই অভিশাপ তাদের কাটে, তারপর কিন্তু তারা স্বর্গে আরোহণ করে বা স্বর্গে চলে যায়। এটা কিন্তু মঙ্গল কাব্যের একটা প্রধান বৈশিষ্ট্য আমরা বলতে পারি। সেটাই বলছে প্রত্যেক মঙ্গল কাব্যে নায়ক নায়িকা স্বর্গচ্যুত দেবদেবী, তার সঙ্গে কারণ হচ্ছে পূজা প্রচারের জন্য তাদের মর্তে আগমন ঘটে, আর পূজা প্রচারের পর সর্পভ্রষ্ট হয়ে তারপর কি করে, স্বর্গে ফিরে যায়। মানে শ্রাপভ্রষ্ট যে রয়েছে, আমরা দেখবো প্রত্যেকটা দেবদেবী যে নায়ক নায়িকা রয়েছে এই মঙ্গল কাব্যের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা যে স্বর্গে থাকা দেবদেবী তারা অভিশাপগ্রস্ত হয়, তারপর কিন্তু তাদেরকে মর্তে চলে আসতে হয়, মর্তে চলে এসে তারা নিজেদের পূজা প্রচার করে, তারপর কিন্তু তারা আবার স্বর্গে আরোহণ করে। এটা কিন্তু প্রত্যেকটা দেখবো আমরা মঙ্গল কাব্যের মধ্যে রয়েছে। তারপরে কি বলছে, এছাড়া সমুদ্র পথের বর্ণনা, যুদ্ধের বর্ণনা মঙ্গল কাব্যের ধারার মধ্যে কিন্তু ধরা পড়ে। মানে সমুদ্র পথ, এগুলো যে যুদ্ধের বর্ণনা কাহিনী কিন্তু মঙ্গল কাব্যের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এই ছিল 6টা বৈশিষ্ট্য মঙ্গল কাব্য আজকের ক্লাসের আমার আলোচনার বিষয়। তাহলে আজকের ক্লাসের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।